আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা লাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। এনবিআর এর কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার, উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাস। 16 জুলাই শহীদ দিবস ও 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবসের ঘোষণা বাতিল। নির্বাচন পেছানোর চেষ্টা করে দেশ ও জাতির সর্বনাশের অভিযোগ, বিএনপিতে সদস্য নিলেও আওয়ামী লীগের কাউকে নয় মন্তব্য। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ, অভিযোগ এনে 3রা আগস্ট এনসিপির ঘোষণাপত্র পাঠের কর্মসূচি, পুরো জুলাই সারা দেশে পদযাত্রা। এবং কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মূল আসামি সহ গ্রেফতার 5, নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগ ও গাইবান্ধায় গণপিটুনিতে অভিযুক্ত নিহত। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক। গত শনিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি রপ্তানি সহ এনবিআর এর সার্বিক কার্যক্রমে অচল অবস্থা শুরু হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচির কারণে ঢাকার এনবিআর ভবন থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টমস হাউস, বেনাপোল, সোনা মসজিদ, আখাউড়া, বুড়িমারি সহ দেশের সব স্থলবন্দর শুল্ক স্টেশনে শুল্ক কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে যায় আমদানি রপ্তানি কার্যক্রম। এর আগে সন্ধ্যা 5:45টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এনবিআর এর অচল অবস্থা নিরসনের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যা 7টার দিকে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান এনবিআর কর্মকর্তা কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে 5 সদস্যের সংস্কার কমিটি গঠন করা হয়। এনবিআর কর্মকর্তাদের দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 নেতার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে দুদক। এনামুল কবির, রূপমের রিপোর্ট। দুদক কর্মকর্তাদের চা খেতে 1 লাখ টাকা লাগে, এনসিপির এক শীর্ষ নেতার এমন ফেসবুক স্ট্যাটাসে নড়ে চড়ে বসে দুদক। কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় 4 জনকে। দুদকের দাবি, এরাই বিভিন্ন সময়ে দুদকের কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান, মহাপরিচালক এবং বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এবং আমার যে ফেস ব্রিফিংয়ের ছবি ব্যবহার করে তারা এই প্রতারণা করে আসছিল। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন চলার মধ্যেই আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক মাঠে নেমেছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব এ.কে.এম. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল 8, ঢাকা, জনাব মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, বিসিএস কর একাডেমি, জনাব মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকর কমিশনার, কর অঞ্চল 16, জনাব হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা, ও জনাব সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার, ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে
দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে দুদক কর্মকর্তারা দাবি করেন এর সঙ্গে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। আইএমএফ বলেছে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে চাপে আছে দেশের সামষ্টিক অর্থনীতি। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে সেই চাপ আরও বাড়বে, তবে এর প্রভাব কতটা নেতিবাচক হয় তাতে সতর্ক দৃষ্টি রাখছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে সংস্থার বাংলাদেশ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের দাম বৃদ্ধির ঝুঁকি, ভূ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। রিজভিন আজ রিপোর্ট। 26 জুন আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণের দ্বিতীয় কিস্তির $1.3 বিলিয়ন যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে। তার ঠিক দুদিন পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে কথা বললেন সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান। এনবিআর এর চলমান কর্মসূচি, বিনিময় হার, উচ্চ মূল্যস্ফীতি, নির্বাচন সবকিছুই উঠে আসে প্রশ্নোত্তরে। We are in close contact with the NBR chair in all of the with the reforms that we are pushing, but also reforms with the World Bank, and he's keeping us up to date of what's going on. Some of these reforms are very critical for the economy to transition back to some level of stability, but also as it turns the corner. And I think we have a recognition both by the authorities but also by the people that needs to happen. Now, what happens in between is a difficult process. নির্বাচন ঘিরে অনিশ্চয়তা কিছুটা হলেও কেটে গেছে বলে মনে করে বহুজাতিক সংস্থাটি। But there was this uncertainty of how elections go, how the transitions to elections go. With the elections now being firmed, we believe that the investments will start coming in. বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন। আওয়ামী লীগ সরকার পতনের সময়ও রিজার্ভ ছিল প্রায় $20 বিলিয়ন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে নতুন 2টি দিবস, মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি সংশোধন সহ নানা বিষয় আলোচনা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিদ্ধান্ত ছিল 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের, তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একটা খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে। আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত। আমরা এগুলি অ্যাড্রেস করার চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা, আরটা হচ্ছে মিথ্যা মামলা করে মামলা ঘটনাটা হয়তো সত্যি, কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি। সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। আসিফ নজরুল বলেন, কুমিল্লার ঘটনায় অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ,
এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কুমিল্লার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে কেউ কেউ দেশ ও জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক অনৈক্যের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলে নতুন সদস্য নেওয়া হবে, তবে আওয়ামী লীগকে নয়। কঠোর হাতে চাঁদাবাজি প্রতিহত করার কথাও বলেন মির্জা আব্বাস। রাহুল রায়ের রিপোর্ট। সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করছে বিএনপি। কার্যক্রম উদ্বোধনে থাকছেন সিনিয়র নেতারা। রাজধানীর কাকরাইলে রমনা থানার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে, কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। কিছু কালপ্রিট, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে এটা আমরা কখনো হতে দেব না। কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলেন তিনি। সিস্টেম, আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে চাচ্ছে। আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। মির্জা আব্বাস বলেন, আর সংগ্রাম নয়, যে কোনো ইস্যুতেই শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন। জুলাই আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করবে বলে জানায় এনসিপি। ১ জুলাই থেকে ৩০ জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব। ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে বলে জানায় এনসিপি। ৫ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। ৫ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণ অভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণা দেন নাহিদ ইসলাম। এই বছর ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই ৩রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম,
চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ তৈরির জন্য বিএনপি সবচেয়ে আন্তরিক। তারপরও সব বিষয়ে একমত পোষণ করতে চাপ দিলে আলোচনায় কেন ডাকা হলে এই প্রশ্ন তুলেন তিনি। যেসব দল এখনো একমত নয় তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ঐক্যমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনা শুরুতেই সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন নিয়ে দ্বিমত করে আগের অবস্থান তুলে ধরে বিএনপি। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি। জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি, এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি। এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? সাংবিধানিক বিভিন্ন সংস্থা ও কমিশনের নিয়োগে যে আইন রয়েছে তা সংস্কার করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সমমনা দলগুলো। উচ্চকক্ষ মানে হচ্ছে অনেকের বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে তাদেরকে বসানো। কেউ কেউ এটাকে রাজনৈতিক ঘুষদানের কথাও বলতে পারেন। বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপি বলেছে, সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের আলোচনায় দর কষাকষি চলছে। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভোটিং প্যাটার্নও আগের মতো হবে, ক্যারেক্টারও আগের মতো থাকবে এবং ওইখানে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আপার হাউসটা গঠিত হবে। এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে। সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, নীতিগতভাবে আমার দল এই পুরো প্রস্তাবের সাথে একমত। রাজনৈতিক দলগুলোর আলোচনায় অগ্রগতি হতাশাব্যঞ্জক বলছেন কমিশনের সহসভাপতি। যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কি। যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো জুলাই সনদে রাখার প্রস্তাব করেছে বিএনপি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেছেন প্রসিকিউশন। বলেছেন, আসামিরা সরাসরি গুলি ও হত্যা প্ররোচনার সাথে সম্পৃক্ত ছিলেন, সেই সাথে ঊর্ধ্বতন নেতৃত্ব ও আইনের দায়ও আছে আসামিদের। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছিল প্রসিকিউশন। এতে আসামি করা হয় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম, এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে। মামলার 4 আসামি গ্রেপ্তার ও পলাতক 4 জন। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও পলাতকরা হাজির না হয় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন আদালত। এরপর অভিযোগ গঠনের শুনানিতে হত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততার সম্পর্কে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ওসি সাহেব, এরা নির্দেশ দিয়েছে, এরা হচ্ছে নির্দেশদাতা, কেউ ফ্যাসিলিটেট করেছে, সুযোগ করে দিয়েছে। এরা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটির আসামি, আর বাকি 3 জন সরাসরি গুলি করেছে। আসামিদের অপরাধ প্রমাণের জন্য 43 জন সাক্ষী সহ যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছে প্রসিকিউশন। সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা, সেইটারই আজকে চার্জ হিয়ারিং ছিল। অভিযোগ গঠন শুনানিতে প্রসিকিউশনের পার্ট যেটা, সেটা অনারেবল চিফ প্রসিকিউশনের পার্ট বলেছেন। ফরমাল চার্জ দাখিল করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের, সেই ধারায় আমরা
চার্জ ফ্রেম করার জন্য আবেদন করেছি। আবেদন মানে আমরা শুনানি করে বলেছি যে ফ্রেম না হওয়ার মতো কোনো কারণ নাই। পরে আসামি ও স্টেট ডিফেন্সের পক্ষে সময় চেয়ে আবেদন করলে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির দিন ৩রা জুলাই ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারীর স্বজনরা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী। ঘরের দরজা ভেঙে ফজর আলী নামে এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। এ সময় কয়েকজন ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ ও শারীরিক নির্যাতন করে। ঘটনার সময় ওই নারীর পরিবারের সদস্যরা বাড়ির পাশে পূজায় গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফজর আলীকে নিয়ে তার স্বজনরা পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার বাতি অত্যাচার হয়েছে, আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না হয়। গত শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ধারণকারী ও সরবরাহের অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক, সুমন, রমজান এবং বাবু নামে 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স 35। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে, তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় এক কিশোরী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। হাতিয়ায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপিটুনিতে নিহত হয়েছে অভিযুক্ত হাবিল মিয়া। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার জাহেদ হাসান উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চর ফকির গ্রামের বাসিন্দা। র্যাব 11 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার রাত 12টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় হাবিল মিয়া 6 বছরের একটি শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার রাতে এলাকাবাসী অভিযুক্ত হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে গণপিটুনি দেয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেছেন নিহত হাবিলের স্ত্রী জরিনা বেগম। ধর্ষণ নিয়ে রাজনীতি না করে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচন সহ 2 দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রশ্নোত্তরে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা নিয়েও কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরো অনেক রেপ হচ্ছে, জনগণ তো জানতে পারছে না, এবং এইখানে এটাকে সমাধান না করে রেপের এটাকে যদি রাজনীতিকরণ করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনীতিকরণ, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে। এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে
এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে এটা দুঃখজনক, এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এইখানে না আরও সারা দেশে অনেক রেপ হচ্ছে, এটার বিরুদ্ধে আরও সরকারকে আরও সক্ষম হতে হবে। আমাদের এবারের প্রসঙ্গ ইরান ইসরায়েল সংঘাত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে অভিযোগ করেছে ইরান। শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ এনেছে ইরান। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কাছে এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে 12 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 627 জন নিহত এবং 4870 জন আহত হয়েছেন। এবারে রয়েছে আই স্পোর্টস। যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর মগবাজারে একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছেন হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের আদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাদের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে অধিকতর তদন্তের জন্য আলামত সংগ্রহ করা হচ্ছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সন্তানকে চিকিৎসা করাতে মগবাজারের সুইট স্লিপ হোটেলে ওঠেন স্বপ্না মনির দম্পতি। প্রত্যক্ষদর্শীরা জানান রাতে পাশের ভাত ভর্তা হোটেল থেকে খাবার খেয়ে হোটেলে আসার পর সন্তানসহ 3 জনই অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাদের উদ্ধার করে আদ্দিন হাসপাতালে নিলে সেখানে 3 জনের মৃত্যু হয়। শুনি যে স্বপ্না নাই, মারা গেছে, স্বপ্না মারা গেছে। আমি আসার 2 মিনিট পরে মনিরকে নিয়ে আসলো উপর দিকে ইমার্জেন্সি, ওরা আইসিইউতে পাঠালো। আইসিইউতে 3 মিনিট পরে বলতেছে মনির শ্বাস নিঃশ্বাস মনির নাই। এর 5 মিনিট পরে মনিরের ছেলে, যাকে চিকিৎসা করার জন্য আসলে ঢাকা আসা হয়েছে, 5 মিনিট পরে ডাক্তার ওকে মৃত ঘোষণা দিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে আনার আগে 2 জন ও আইসিইউতে ভর্তি অবস্থায় আরেকজন মারা যায়। মুখ থেকে লালা মানে হচ্ছে পেটে একটা গন্ধ আসতেছে। আমরা কোনো ধরনের ওনাকে যে সাপোর্ট দেওয়ার লাইফ সাপোর্টের কোনো কন্ডিশন পাইনি। প্রথম 2টা আপনার ব্রড ডেট আসছে, তৃতীয়টা জাস্ট একটু জীবিত ছিল, এই জন্য আমরা ক্রিটিক্যাল কন্ডিশন দেখে ওনাকে আইসিইউতে শিফট করছি। সিসিটিভি ফুটেজ সহ আলামত সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। থাকার খাবার খেয়ে হলো না অন্য কোনো কারণে হলো, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাক্তাররা যেটা বলতেছে যে খাবারের বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে। তো ওই ক্লুটা পাওয়ার পরে আমরা এদিকে দেখতেছি যে কোথা থেকে খাবার নিয়ে গেছে, কি হয়েছে, এটা আমরা একটু বিস্তারিত দেখার জন্য এখানে আসছি, সিসি ক্যামেরা দেখতেছি, দেখে আমরা তারপরে বুঝতে পারবো আসলে কি হয়েছে। মরদেহর ময়নাতদন্ত চলছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। গ্রীষ্মের তাপ প্রবাহে উত্তপ্ত হয়ে উঠছে ইউরোপ। গ্রিসে চলমান দাবানলে এথেন্সের আশেপাশের কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা গ্রহণ করে 2018 সালের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এই বিষয়ে নতুন করে আপিল শুনবেন আপিল বিভাগ। এদিকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ে সংবিধানের 116 সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টে চলবে বলে জানিয়েছেন আদালত। 7 বছর আগে দেয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 সদস্যের আপিল বিভাগ ওই আদেশ দেন। বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা 2017 প্রজ্ঞাপন আকারে 2017 সালের 11 ডিসেম্বর প্রকাশ করা হয়। ওই বিধিমালা গ্রহণ করে 2018 সালের 23 জানুয়ারি আদেশ দেন 5 সদস্যের আপিল বিভাগ। আদেশ পুনর্বিবেচনা চেয়ে তৃতীয় পক্ষ হিসেবে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সহ 8 আইনজীবী আপিল বিভাগে আবেদন করেন। এই আদেশের ফলে প্রথম যেটি হলো, জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে যে আদেশটি দিয়েছিলেন শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে, এই আদেশটি স্থগিত হয়ে গেল। ওই আদেশের আর কোনো কার্যকারিতা থাকলো না।
দ্বিতীয়ত হলো শৃঙ্খলাবিধি বর্তমানে যা আছে তা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর থাকবে। আর তৃতীয়ত হলো হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিলেন 116 অনুচ্ছেদকে নিয়ে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে এই রিট পিটিশনটি শুনানি করতে আর কোনো বাধা থাকলো না। নিউ ইয়র্কের আলবেনি সিটির এম্পায়ার স্টেট মিলনায়তনে দুদিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আমেরিকার মুসলিম অ্যালায়েন্সের আয়োজনে কনভেনশনে বক্তারা বলেন, মহান আল্লাহ ও রাসূলের প্রেমময় আনুগত্য ও আল্লাহর অলিগণের পদাঙ্ক অনুসরণ করাই মানব জীবনের উত্তম পন্থা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ অংশ নেন। শায়েখ সাইফুল আজম আল আজহারের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিন বক্তৃতা করেন গেস্ট অফ অনার শাহ সুফি হজরত সৈয়দ হাসান মাইজ ভান্ডারী, শায়েখ গোলাম রসুল, শায়েখ ডক্টর নূর মোহাম্মদ রাব্বানী ও অন্যরা। আলহামদুলিল্লাহ, আশানুরূপ আমরা যেটা চাচ্ছিলাম যে তরুণ প্রজন্মের মধ্যে একটা সারা জাগুক, তারা চরিত্র শিখুক, তারা পারিবারিক এবং আমাদের যে সামাজিক যে ব্যবহার, সামাজিক যে আচার আচরণ সম্পর্ক, সেটা তাদের ভিতরে ডেভেলপ করুক, একটা সচেতনতা তৈরি হোক। আশা করি আমরা সেটা করতে পেরেছি। আমাদের এক্সপেকটেশন থেকেও মাশাআল্লাহ মানুষ, বিশেষ করে বিভিন্ন স্টেট থেকে সবাই যোগ দিয়েছেন। সবাইকে অনুরোধ করব কালকের সেশনে আপনারা সবাই আসবেন। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গ্রীষ্মের তাপ প্রবাহে উত্তপ্ত হয়ে উঠছে ইউরোপ। স্পেনের মাদ্রিদ সহ কয়েকটি শহরে এরই মধ্যে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ চলছে। দেশটির দক্ষিণাঞ্চলে অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে এরই মধ্যে দাবানল শুরু হওয়ায় এথেন্স সহ আশেপাশের কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসব এলাকার কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাপপ্রবাহের কারণে ব্রিটেনের কিছু অংশে ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। ইটালির রোম, মিলান এবং ভেনিস শহরের বাসিন্দাদের বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডায় টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে বিংশ শতাব্দীর খ্যাতিমান বাংলা চলচ্চিত্র পরিচালক প্রয়াত ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তার পরিচালিত সুবর্ণ রেখা ছবিটি প্রদর্শন করা হয়। এই সময় ঋত্বিক ঘটকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনীষ রফিক, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, অন্বেষর টরন্টোর কর্ণধার আহমেদ হোসেন, চিত্রশিল্পী ইকবাল হাসান, শাহনাজ হোসেন, বইমেলা ও অন্য মেলা টরন্টোর কর্ণধার সাদি আহমেদ ও নিয়াজ আহমেদ। এই সময় আরও ছিলেন সাংবাদিক শওকত আলী সাগর। বক্তারা বলেন, ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণে তার তুলনা অসীম। আবেগ, মনন ও সংলাপের দৃশ্যের সংঘর্ষ নির্মাণে তার সিনেমা এবং প্রতিটি কাজে ছিল অভিনবত্ব। এবার রয়েছে কৃষি সংবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় শরীয়তপুরে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসলের ফলন বাড়াতে ও কৃষকদের দক্ষতা বৃদ্ধি করতে পরিচালিত হচ্ছে কৃষক স্কুল। এর মাধ্যমে নিরাপদ ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাড়বে রপ্তানির সম্ভাবনাও, বলছেন কৃষক ও কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। পরিবেশ বান্ধব চাষাবাদ এবং নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্টনার প্রকল্পের কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষানীদেরকে দক্ষ করার কাজ করছে। ইতিমধ্যে জেলার 6 উপজেলায় 140টি স্কুলের মাধ্যমে 3500 জন কৃষক ও কৃষানীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে প্রতিটি স্কুলের 25 জন কৃষক পরিকল্পিত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বিষয়ে হাতে কলমে জ্ঞান লাভ করেছেন। কিভাবে অধিক এবং নিরাপদ ফসল ফলানো যায়, এই শিক্ষাটা আমরা স্কুল থেকে নিয়েছি। জমিতে কি পরিমাণ সার দেবো, কীটনাশক ছাড়া কিভাবে আমরা ফসল করব, এই পরিমাণ আমরা এই স্কুলে শিখব। প্রশিক্ষণ শেষে কৃষানীদের সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়নের স্বার্থে প্রান্তিক পর্যায়ে সংগঠন তৈরির পরিকল্পনার কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষকরা যাতে
নিরাপদভাবে ফসল উৎপাদনের কৌশল এখান থেকে শিখতে পারে, রাসায়নিক যে সার এগুলোর যে যৌক্তিক ব্যবহার এটি শিখতে পারে এবং ভবিষ্যতে এখান থেকে কৃষি উদ্যোক্তা তৈরির ব্যাপারেও আমরা উদ্যোগ নেব। মাটির স্বাস্থ্যের ক্ষতি না করে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যেই পার্টনার মাঠ স্কুল পরিচালনা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। প্রকৃতি পরিবেশকে ক্ষতি না করে, মাটির ক্ষতি না করে নিরাপদ ফসল অধিক পরিমাণে উৎপাদন করতে পারি। এই জন্য কি করলে পারে আমরা কৃষকরা উৎপাদন করবে, এইভাবে এই কৌশলগুলো আমরা কৃষকদের শেখাচ্ছি। এই উদ্যোগ শুধু ফলনই বাড়াবে না, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। ভয়াবহ শব্দ দূষণের কবলে ময়মনসিংহ শহর। দিন-রাত হাইড্রোলিক হর্ন ও মাইকিংয়ের উচ্চ শব্দে অতিষ্ঠ জনজীবন। এতে হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত সহ নির্ধারিত প্রতিষ্ঠানের 100 মিটার এলাকায় যানবাহনের হর্ন ও মাইকিং নিষিদ্ধ। তবে বাস্তবে উল্টো চিত্র। মাইকিং ও ইট ভাঙা মেশিনের শব্দে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, এমনকি হাসপাতালের সামনেও অবাধে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক হর্ন। শিশুরা বা আমরা যারা স্টুডেন্ট, তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে থাকে, কাজে মনোযোগ থাকে না। খুব অল্প জায়গায় সমস্ত কিছু, অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত বাজার সবগুলো এক জায়গায় থাকাতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্যের ব্যাপক হানি হচ্ছে। কোথায় হর্ন বাজানো যাবে এবং কোথায় হর্ন বাজানো যাবে না সে বিষয়টা ওরা সচেতন না। করতে গেলে একটা অনুমোদন নিতে হবে যে এই মাইকিংটা কতক্ষণ বাজানো হবে। অসহনীয় শব্দ দূষণে শ্রবণ শক্তি কমার পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। বাচ্চারা পড়াশোনার মনোযোগের সমস্যা হচ্ছে, রাতে ঘুমানোর সমস্যা হচ্ছে, বিষণ্ণতা, অন্যান্য অনেক ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। আমাদের হাইড্রোলিক হর্ন, গাড়ি, স্কুলের আশেপাশে অথবা উচ্চ স্বরের মাইকের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়। শব্দ দূষণ রোধে অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। জনসচেতনমূলক সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা কিন্তু মোবাইল কোড করে থাকি, বিশেষ করে গাড়ির যে হাইড্রোলিক হর্ন, এই হর্ন বিরুদ্ধে মোবাইল কোড করি। শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ভারতে সোনা ও রূপার দাম কমেছে। রোববার পরিবর্তিত দামে দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ দেশটির বিভিন্ন রাজ্যে স্বর্ণ কেনাবেচা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারতে সোনা ও রূপার দাম কমায় বেড়েছে বেচাকেনা। বর্তমানে 22 ক্যারেটের প্রতি 10 গ্রাম সোনার দাম 89,300 রুপি এবং 24 ক্যারেটের প্রতি 10 গ্রামে 97,420 রুপিতে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2,624 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,70,236 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। রোববার থেকেই নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। যমুনা নদীর উপর আলাদা রেল সেতু হওয়ায় ওঠানো হচ্ছে পরিত্যক্ত রেল লাইন। সেতুর সড়ক প্রশস্ত করার দাবি যাত্রী চালকদের। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। যমুনা নদীর উপর আলাদা রেল সেতু হওয়ায় তুলে ফেলা হচ্ছে যমুনা সেতুর পরিত্যক্ত রেল লাইন। সেতুর পূর্ব পাড় থেকে এই রেল লাইন তোলার কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ। তুলে ফেলার পর সেই জায়গা সেতুর সড়ক লেনে যোগ করে প্রশস্ত করার দাবি যাত্রী ও চালকদের। রেল লাইন অপসারণের পর বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সেতুর 2 লেন প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। 1998 সালের 23 জুন চালু হয় যমুনা সেতু। এর মধ্য দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার সড়ক যোগাযোগ স্থাপন হয়। প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও পরে 2004 সালে সেতুর উত্তর পাশে রেললাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয়। চলতি বছরের 18 মার্চ নতুন রেল সেতু উদ্বোধনের পর থেকে ওই সেতু দিয়েই ট্রেন চলাচল করছে। ফলে যমুনা সেতুর উপরের রেললাইনটি পরিত্যক্ত হয়ে পড়ায় তা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। যানজট ও দুর্ঘটনা এড়াতে রেললাইন তুলে ফেলার পর উদ্ধার হওয়া জায়গা সেতুর সড়ক লেনে যোগ করার দাবি যাত্রী ও পরিবহন চালকদের। সেম হওয়া যায় তো, অল্প ফাঁক থাকে, মনে হয় বাজে যাবে ভাব, কিন্তু এখন যদি একটু বড় করে দেয় তাহলে সবার জন্য সুবিধা। সেতুটা যদি আপনার সড়কের মধ্যে আনা যায়, আমাদের সড়ক সেতুতে আসে, সেক্ষেত্রে গাড়ির ওভারটেকিং স্পেস পাবে, দুর্ঘটনা রোধ পাবে। যমুনা সেতুর 2 লেন প্রশস্ত হলে যেমন যানবাহন চলাচলের সুবিধা হবে, তেমনি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করেন যমুনা সেতু পশ্চিম থানার কর্মকর্তা। সেতুর উপরে যদি কোনো গাড়ি দুর্ঘটনার কবলিত হয় তাহলে রেকর্ড দিয়ে সেই গাড়িগুলো একটু দ্রুত সময়ে আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারবো। যমুনা সেতু থেকে রেল লাইন তুলে নেওয়ার পর 3.5 মিটার অংশ সেতুর উভয় পাশের সড়ক লেনে যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় 3.5 মিটার জায়গা, এটা যদি আমরা সমান 2 ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে, সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8 মিটারে উন্নীত হবে। এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক, ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে। রেলপথ অপসারণের পর দ্রুত সড়ক প্রশস্তকরণের কাজ শুরুর দাবি সেতু দিয়ে চলাচলকারীদের। লায়লা নওশিন, চ্যানেল আই। রাজধানী কাকরাইলের আইডিবি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে তরুণ রক্তদাতা মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠান হয়েছে। আমার রক্তে বাঁচুক শতপ্রাণ স্লোগান নিয়ে তরুণ রক্তদাতাদের ব্যতিক্রমী মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিকেলে প্রথম পর্বে রক্তদানের অনুভূতি, মজার গেম, কুইজ আর দেশের রক্ত চাহিদা পূরণে তরুণ রক্তদাতাদের ভাবনা বিষয়ক বিশেষ মিলন মেলার আয়োজন করা হয়। রাজধানীর শেরাটন হোটেলের 11তম ইনার হুইল ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। অ্যাসেম্বলি অনুষ্ঠানে গত বছরের কার্যক্রমের পর্যালোচনা, নতুন নেতৃত্বের অভিষেক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি প্রদান করা হয়। ওয়ার্ল্ড ব্যাংক কর্মকর্তা সুরাইয়া জান্নাত সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সেই সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে 3 জন শ্রেষ্ঠ ইমামদেরও পুরস্কৃত করা হয়। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, ইমামরা সমাজের সম্মানিত ব্যক্তি। নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধের বিকাশে তাদের অবদান অনেক। ইসলামের অপব্যাখ্যাকে রুখে দিয়ে সঠিক ব্যাখ্যা তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের ওয়াটার এইড বাংলাদেশের পথে হলো দেখা প্রকল্পটির পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। পথে হলো দেখা ওয়াটার এইড বাংলাদেশের একটি জাতীয় সৃজনশীল প্রচারণা হিসেবে সুপরিচিত, যেখানে জনসাধারণের নানা মর্যাদাপূর্ণ বিষয় তুলে ধরে তাদেরকে পুরস্কৃত করা হয়। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিকের বিকল্প বিষয়ক বিশেষ আলোচনায় তারা বলেছেন, প্লাস্টিকের ব্যবহার কমাতে সরকারি বেসরকারি খাত সহ সমন্বিত উদ্যোগে পরিবার ও ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম। বিশেষ অতিথি ছিলেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক এস.এম. মঞ্জুরুল হান্নান খান সহ অংশীজনরা। পরে ইকো বাজার প্লাস্টিক মুক্ত মেলা উদ্বোধন করা হয়। প্রদর্শিত হয় পাট, কাগজ, মাটি সহ নানাবিধ প্লাস্টিক বিকল্প পণ্য। গ্লোবাল ডে অফ অ্যাকশন উপলক্ষে বাগেরহাটে সাইকেল র্যালি হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের সাইকেল র্যালির আয়োজন করা হয়। কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধ করার দাবি জানান বক্তারা। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে জলবায়ু ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পরিবেশবাদীরা। এবারে রয়েছে খেলার খবর। বিশ্ব স্কুল গলফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মরক্কো যাচ্ছে রংপুরের 2 শিক্ষার্থী। দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেন 72 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এই সময় প্রতিযোগিতায় অংশ নিতে মনোনীত দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের ফাউজিয়া ইসলাম মুন ও আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুমের হাতে জার্সি ও মরক্কো বিমানের টিকিট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেন সাউথ এশিয়ান স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল হাসান, দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল জি.এম. শামসুজ্জামান, রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রশিক্ষক ফরিদুল ইসলাম। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। এনবিআর-এর কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার, উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাস। 16 জুলাই শহীদ দিবস ও 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবসের ঘোষণা বাতিল। নির্বাচন পেছানোর চেষ্টা করে দেশ ও জাতির সর্বনাশের অভিযোগ, বিএনপিতে সদস্য নিলেও আওয়ামী লীগের কাউকে নয় মন্তব্য। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ, অভিযোগ এনে 3রা আগস্ট এনসিপির ঘোষণাপত্র পাঠের কর্মসূচি। পুরো জুলাই সারা দেশে পদযাত্রা। এবং কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মূল আসামি সহ গ্রেফতার 5। নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগ ও গাইবান্ধায় গণপিটুনিতে অভিযুক্ত নিহত। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।